বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিটিকে, যেটি আসলে একটি গথিক হরর মুভি এবং এই মুভিটিকে গিলেরমো ডেল টোরে ডাইরেক্ট করেছিল। চলুন বন্ধুরা, এবার সময়কে অপচয় না করে এই মুভির কাহিনীকে শুরু করা যাক। এই মুভিটি বিশেষত তিনটি ভাগে বিভক্ত রয়েছে, যার প্রথম ভাগটির নাম হলো প্রিলুড, যেখানে আমাদেরকে এই মুভির ইন্ট্রোডাকশনকে বোঝানো হয়। এখানে আমরা সাল 1857 সময়কে দেখতে পাই, যেখানে একটি ড্যানিশ শিপ নর্থ পুলের দিকে যাচ্ছিল, কিন্তু এই শিপটি হঠাৎ করেই বরফের মধ্যে ফেঁসে যায়। এই শিপের ক্যাপ্টেন আসলে চাইছিল তার লোকেরা যেন কোনোভাবে এই শিপটিকে বরফ থেকে মুক্ত করে, কিন্তু শিপের মধ্যে থাকা বাকি সমস্ত লোকেরা আবার নিজের ঘরে ফেরত যেতে চেয়েছিল, কারণ তারা খিদে এবং ক্লান্তির জন্য অবশ হয়ে গিয়েছিল। কিন্তু শিপের ক্যাপ্টেন তাদের কোন রকম কথাকেই শোনেনি এবং সে তাদের সবাইকেই ওই শিপটিকে বরফ থেকে মুক্ত করে দেওয়ার জন্য বলে দেয়। ওই দিনই তারা রাতের বেলাতে একটি এক্সপ্লোশনের আওয়াজ কেউ শুনতে পায়, এমনকি ওখানে কিছু সময় পর আগুনও লেগে যায়। এমন পরিস্থিতির মধ্যে ক্যাপ্টেন তার কয়েকটি লোকদেরকে মিলে ওই আগুনের জায়গাকে চেক করার জন্য চলে যায়, যেখানে তারা ভিক্টর নামক একটি লোককে ইনজেড অবস্থার মধ্যে দেখতে পায়, যার শরীর থেকে অনেক বেশি রক্ত বাইরে বেরিয়ে গিয়েছিল। ক্যাপ্টেন এবং তার লোকেরা খুব তাড়াতাড়ি ভিক্টরকে নিজেদের শিপের মধ্যে নিয়ে চলে আসে। এরপরে তারা খুব তাড়াতাড়ি নিজেদের গানগুলোকে নিয়ে রেডি হয়ে যায়, কারণ কোনো প্রকার মনস্টারই ভিক্টরকে এতটা খারাপভাবে ইনজার্ড করতে পারে। এরপরে আমরা একটি খুবই বড় একটি লোককে দেখতে পাই, যাকে দেখতে অনেকটাই মনস্টারের মতো, এবং সে কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যাপ্টেনের লোকেদের উপর অ্যাটাকও করে দেয়। ওই মনস্টারের উপর ক্যাপ্টেনের গুলিরও কোনো রকম প্রভাব পড়ছিল না, কিন্তু ওই মনস্টারটি একটি কথাকেই চেল্লিয়ে যাচ্ছিল, তার এখানে শুধুমাত্র ভিক্টরকে লাগবে। এরপরে এই মনস্টারটি শিপের মধ্যে উঠে পড়ে এবং সে এক এক করে সমস্ত লোকের উপরেই অ্যাটাক করে যাচ্ছিল, যারা আসলে তার এবং ভিক্টরের মাঝখানে আসছিল। এরপরে ক্যাপ্টেন নিজের একটি স্পেশাল গানকে বাইরে বার করে নেয় এবং ওই গানটিকেই ব্যবহার করে মনস্টারটির উপর বারবার গুলি চালাতে শুরু করে দেয়। এর কিছু সময় পরে মনস্টারটি ওই শিপ থেকে নিচে পড়ে যায়, কিন্তু ওই মনস্টারটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যার ফলে সে একাই ওই শিপটিকে হিলিয়ে দিচ্ছিল। এই সমস্ত দৃশ্যগুলোকে দেখে ক্যাপ্টেন রেগে গিয়ে ওই মনস্টারটির পাশের বরফের উপর গুলি চালিয়ে দেয়, যার ফলে মনস্টারটির পাশে থাকা বরফগুলো একেবারে ভেঙে যায়। এরপরে মনস্টারটি ওই বরফের পাশে থাকা জলের মধ্যেই ডুবে যায়। এরপরে ক্যাপ্টেন ভিক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে ওই মনস্টারটি আসলে কে, যার উত্তরে ভিক্টর বলতে থাকে সেই আসলে ওই মনস্টারটিকে বানিয়েছে, এমনকি ওই মনস্টারটি কখনো মারাও যাবে না, এমনকি সে আবার ফেরতও আসবে। এখানেই আমরা জানতে পারি যে ওই মনস্টারটি ক্যাপ্টেনের 6টি লোককে মেরে দিয়েছে। এখানে ক্যাপ্টেন ভিক্টরের কোন রকম কথাকেই বুঝতে পারছিল না, এমনকি সে মনেও করতে পারছিল না কেমন ভাবে ভিক্টর ওই মনস্টারটিকে বানালো। এমন পরিস্থিতির মধ্যে ভিক্টর ক্যাপ্টেনকে সমস্ত কাহিনী বলতে শুরু করে দেয়। এখান থেকে শুরু হয়ে যায় পার্ট 1, ভিক্টরস টেল। ভিক্টরের পুরো নাম ছিল ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, যে খুবই একটি ধনী পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং তার বাবা খুবই ভালো একটি ব্যারেন ছিল। এখানেই আমরা জানতে পারি যে ভিক্টরের বাবা ভিক্টর এবং তার মাকে পছন্দই করতো না। ভিক্টরের বাবা ভিক্টরের মাকে এই জন্যই বিয়ে করেছিল কারণ সে অনেকটাই বেশি পরিমাণে টাকাকে পেতে চলেছিল, যার ফলে সে নিজের ব্যারেন পদকে খুব ভালোভাবে পেয়ে যেতে পারত। এসব ছাড়া ভিক্টরের বাবা খুবই বেশি স্ট্রিক্ট ছিল এবং সে ভিক্টরকে সায়েন্স এবং বিশেষ করে বায়োলজি এবং সার্জারিকে নিয়ে পড়িয়েই যেত। এখানেই ভিক্টর যদি কোনোভাবে ভুল করে নিত তাকে তার বাবা খুব খারাপ ভাবে মারত এবং সে সবসময় নিজের বাবা মাকে একে অপরের সাথে লড়াই করতেও দেখতে পেত। কিন্তু ভিক্টর নিজের মাকে খুবই ভালোবাসতো এবং এখনের সময় ভিক্টরের মা প্রেগনেন্ট ছিল। এরপরে সে একদিন হঠাৎ করেই লেবারের মধ্যে পৌঁছে যায়। এর ফলে ভিক্টরের বাবা খুব তাড়াতাড়ি ডেলিভারি করিয়ে দেয়, কিন্তু এই প্রসেসের মধ্যে বাচ্চা তো ঠিকমতো ভাবে বেঁচে যায়, কিন্তু এই অপারেশনের মধ্যে ভিক্টরের মা বাঁচতে পারেনি এবং এই ঘটনাটির জন্যই ভিক্টর খুবই দুঃখী হয়ে যায়, এমনকি তার ধীরে ধীরে মানসিক দশাও খারাপ হতে থাকে। এখানেই আমরা জানতে পারি যে ভিক্টরের যেই ভাইটি হয়েছে তার নাম রাখা হয়েছে উইলিয়াম। ধীরে ধীরে আসতে থাকা সময়ের মধ্যে উইলিয়াম বড় হতে থাকে এবং তার বাবা তাকে খুব ভালোবাসতেও শুরু করে দেয়। এমন পরিস্থিতির মধ্যে ভিক্টর মনে করতে শুরু করে দেয় যে তার বাবা তাকে ভালোবাসে না, বরং তার ভাই উইলিয়ামকেই খুব বেশি ভালোবাসে।
এমন সিচুয়েশনের মধ্যে ভিক্টরের বাবা যখন তাকে একদিন পড়াচ্ছিল, তখন ভিক্টর নিজের বাবার উপর দোষারোপ করতে থাকে যে সে নাকি জেনে বুঝেই তার মাকে বাঁচায়নি, কিন্তু তার বাবা বলতে থাকে সে নিজের বেস্ট ট্রাই করেছিল। এর উত্তরে ভিক্টর বলতে থাকে এটি যদি আপনি করে থাকেন তাহলে আপনি তো ব্যর্থ হয়েছেন, এমনকি একদিন আমি নিজের মৃত্যুকেও জয় করে নেব এবং ওই দিন আমার কাছে আপনার থেকেও অনেক বেশি জ্ঞান থাকবে। ওই রাতের মধ্যে ভিক্টরের কাছে একটি স্বপ্ন এসে যায়, যেখানে একটি ডার্ক এঞ্জেল তাকে বলতে থাকে ভিক্টরের কাছে কমান্ড থাকবে কোনো মৃতজীবকেও আবার জীবন্ত করে দেওয়ার। এমন সময়ের মধ্যে ফ্র্যাঙ্কস্টাইন ফ্যামিলির মধ্যেও কোনো কিছু ভালো চলছিল না, কারণ তাদের আন্ডারেই দুটো রিভোল্ট হয়ে যায়, এমনকি এরপরে তাদের প্ল্যান্টেশনের মধ্যেও আগুন লেগে যায়। এর ফলেই তারা ধীরে ধীরে নিজেদের সবকিছুকেই হারিয়ে ফেলতে শুরু করে। এই সময়ের মধ্যে ভিক্টরের বাবাও একদিন মারা যায়। এরপরে উইলিয়াম ভিয়ানা চলে যায় নিজের একটি পরিবারকে নিয়ে, কিন্তু অন্যদিকে ভিক্টর প্রথমে লন্ডন এবং এরপরে এডেনবার্গ পৌঁছে যায়, যেখানে সে বছরের পর বছর হিউম্যান বডিকে নিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। এই ফিল্ডের মধ্যে সে এক্সপার্ট হওয়ার সাথে সাথে সে বায়োলজির লিমিটেশনকেও পুশ করতে শুরু করে দেয়। সাল 1855 মধ্যে, অর্থাৎ বর্তমান সময় থেকে 2 বছর আগে, ভিক্টর একটি সেমিনার দিতে থাকে রয়্যাল কলেজ অফ মেডিসিন ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালের মধ্যে। সে এখানে সবার কাছেই একটি লাইভ এক্সপেরিমেন্ট দেখাতে চলেছিল, যেখানে সে নিজের অসাধারণ একটি টেকনিককে ব্যবহার করে মারা যাওয়া মানুষের ইউজেবল পার্টগুলোকে ব্যবহার করে একটি ইলেকট্রিক পালসকেও চালু করে দেয়, যার ফলে মৃত বডির মধ্যেও আবার জীবন চলে আসে। এখানে ভিক্টর সবাইকে বলতে থাকে জন্ম তো আমাদের নিজেদের ইচ্ছে মতো নিতে পারি না, কিন্তু আমরা অবশ্যই নিজেদের মৃত্যুকে কন্ট্রোল করতে পারবো। এমনকি বডিটি জীবন্ত হওয়ার সাথে সাথে বলকেও ক্যাচ করতে পারছিল, এমনকি বলার সাথে সাথে সেই বলকে ছেড়েও দিচ্ছিল, কিন্তু ওখানের মধ্যে থাকা বিজ্ঞানীগুলো এটিকে একটু মাত্র পছন্দ করেনি, কারণ তাদের হিসাবে ভগবানই আমাদের জীবনকে দিয়ে থাকে এবং তার ইচ্ছাতে আমাদের মারা যাওয়া উচিত। কিন্তু ওখানের মধ্যে একটি মানুষ বসেছিল যে ভিক্টরের এক্সপেরিমেন্টকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়। সমস্ত বিজ্ঞানীরাই তার বিরুদ্ধে চলে যাওয়ার জন্য ভিক্টর নিজের এক্সপেরিমেন্টাল সাবজেক্টের কাছ থেকে ইলেকট্রিক ইম্পালসের সুইচকেই বাইরে বার করে নেয়, যার ফলে তার এক্সপেরিমেন্টটি আবার মৃত হয়ে যায়। এরপরে ভিক্টর নিজের বাড়ির দিকে যেতে শুরু করে দেয়, কিন্তু তখনই ওই ইন্টারেস্টেড লোকটি ভিক্টরের সাথে দেখা করে এবং এখানে সে নিজের নাম বলে হেনরিক হারল্যান্ড। এখানে হেনরিক বলতে থাকে তার ভাই যে এলিজাবেথের সাথে ভিক্টরের ভাই অর্থাৎ উইলিয়ামের সাথে সেট হয়ে গিয়েছে, এমনকি তারা 2-3 দিনের মধ্যে একে অপরের সাথে দেখা করতেও চলেছে, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি একটি পরিবার হয়ে যাবে। এখানে হেনরিক বলতে থাকে উইলিয়াম আসলে বিজনেসের মধ্যেও খুবই ভালো প্রদর্শন করছে, কিন্তু এখানে হেনরিক ভিক্টরের সাথে শুধুমাত্র উইলিয়ামকে নিয়ে কথা বলার জন্য আসেনি, সে তো ভিক্টরের প্রজেক্টকে আসলে ফান্ড করতে এসেছে, যাতে ভিক্টর এমন একটি মানুষকে বানাতে পারে যেটি মৃত মানুষের বডি পার্ট দিয়ে তৈরি হয়, কিন্তু সে যেন সবসময় জীবন্ত থাকে। এখানে আমরা জানতে পারি যে হেনরিক আসলে খুবই ধনী, কারণ তার বিজনেসের অনেক ভিন্ন ভিন্ন ধরনের ফ্যাক্টরিও রয়েছে। সে আগে আসলে একটি আর্মি ডক্টর ছিল, কিন্তু সে নিজের কাজের মধ্যে অতটাও পারদর্শী ছিল না, এর ফলে সে বিজনেসকে বেছে নেয়, যার ফলে সে এখন এতটা বেশি পরিমাণে ধনী। এরপরে ভিক্টর হেনরিকের কথাগুলোকেও শুনে নেয় এবং সে তার সাথে দেখা করার জন্য হেনরিকের ঘরের মধ্যেও পৌঁছে যায়। এই জায়গার মধ্যে হেনরিক ভিক্টরকে ফিফথ এলিমেন্ট ডেভিল দেখায়, যেটি দুনিয়ার হিসাবে মাত্র 4টি ছিল, কিন্তু হেনরিকের কাছে আসলে 5টি ছিল। এভিলেন্ট ডেভিল আসলে হলো 17 শতাব্দীর অ্যানাটমিক্যাল উডেন বোর্ড, যার মধ্যে হিউম্যান বডির সমস্ত ধরনের নার্ভ এবং ভেন্টকে রিয়েল বডি থেকে কালেক্ট করে এই উডেন বোর্ডের মধ্যে চিপকানো হয়েছিল, যাতে সবাই মানুষের বডি স্ট্রাকচারকে খুব ভালোভাবে বুঝতে পারে। ওই সময়ের মধ্যে তো প্রিজার্ভেশন টেকনিক এক্সিস্টই করতো না এবং এই সমস্ত উডেন বোর্ডগুলোকে ইটালির মধ্যে বানানো হয়েছিল। এখানে হেনরিক ভিক্টরকে ফিফথ এলিমেন্ট ডেভিলকে দেখাতে থাকে, যে সমস্ত জায়গার মধ্যে নার্ভের প্লেসমেন্ট গুলোকে খুব ভালোভাবে বোঝানো হয়েছিল। এগুলোকে দেখে ভিক্টর তো খুবই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে উইলিয়াম এবং তার ফিয়ন্সে এলিজাবেথ এসে যায়, কিন্তু এলিজাবেথকে একবার দেখা মাত্রই ভিক্টরের পছন্দ হয়ে যায়। কিন্তু লাঞ্চ টেবিলের মধ্যে বসে খাওয়ার সময় এলিজাবেথ এবং ভিক্টরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়,
কারণ এলিজাবেথের একটুমাত্র পছন্দ হচ্ছিল না মৃতজীবকে আবার জীবন্ত করার পদ্ধতিকে শোনার পর। এই জায়গার মধ্যে আমরা জানতে পারি যে ভিক্টর সবসময় নিজেকে যে কোনো কথার মাঝখানে অর্থাৎ অ্যাট্রাকশনের মধ্যে রাখতে চায়, কিন্তু এই কথাকে প্রথম থেকেই উইলিয়াম একটুমাত্র পছন্দ করতো না। এরপরে হেনরিক ভিক্টরকে খুবই বড় একটি ভিলা এবং খুবই বড় একটি টাওয়ার দেয় যাতে সে নিজের এক্সপেরিমেন্টকে খুবই ভালোভাবে পারফর্ম করতে পারে। এখানে হেনরিক বলতে থাকে তার কাছে আনলিমিটেড ফান্ড রয়েছে, এই জন্য তার যেটি ইচ্ছে সেটিকে সে এই জায়গার মধ্যে নিয়ে আসতেও পারে, কিন্তু সে যেন নিজের এক্সপেরিমেন্টকে ভালোভাবে কমপ্লিট করে। এখানে ভিক্টর অনেকগুলো জিনিসপত্রকেও চেয়ে নেয়, যেমন বড় বড় ব্যাটারি, লাইটিং কন্ডাক্টর এবং বরফ, যাতে মৃতদেহগুলোকে প্রিজার্ভ করা যেতে পারে। হেনরিক ভিক্টরের এই সমস্ত ডিমান্ডগুলোকে খুব ভালোভাবে মেনেও নেয়। এরপরে ভিক্টর ধীরে ধীরে নিজের সেটআপকেও ভালোভাবে বানাতে শুরু করে দেয়। এই সময়ের মধ্যে ভিক্টর এলিজাবেথের খুব কাছে আসার চেষ্টাও করতে শুরু করে দেয়, কিন্তু এলিজাবেথ তো ভিক্টরকে অতটাও বেশি পছন্দ করছিল না, কারণ এলিজাবেথ নেচারাল লাইফকে খুবই পছন্দ করে। এমনই একদিন হেনরিকের ঘরের মধ্যে একটি পার্টি চলছিল, যেখানে হেনরিক খুব ভালোভাবে বুঝতে পেরে যায় যে ভিক্টর ভালোভাবেই এলিজাবেথের উপর অ্যাট্রাক্ট হয়ে গিয়েছে। এই জন্য হেনরিক ভিক্টরের উপর খুবই রেগে যায়, কারণ সে নিজের কাজের প্রতি মনোযোগ দিচ্ছিল না। এখানে হেনরিক ভিক্টরকে বলে দেয় তার কাছে আর শুধুমাত্র 7 দিন রয়েছে এই এক্সপেরিমেন্টকে পুরোপুরি ভাবে কমপ্লিট করার জন্য, এবং এর পর থেকে সে ভিক্টরকে আর কোন রকমই ফান্ড দেবে না। এই জন্য ভিক্টর খুব তাড়াতাড়ি নিজের কাজের প্রতি মনোযোগ দিয়ে দেয়, কিন্তু সে এই জায়গার মধ্যে বুঝতে পারছিল না ইলেকট্রিক ইম্পালসের জন্য বডির কোন জায়গার মধ্যে নিডলস লাগানো উচিত। তখনই তাদের টাওয়ারের মধ্যে এলিজাবেথ ভিক্টরের সাথে দেখা করার জন্য এসে যায় এবং সে ভিক্টরকে একটি বাটারফ্লাইও দিয়ে দেয়। এই জায়গার মধ্যে ভিক্টর নিজের মনের মধ্যে থাকা ফিলিংস এলিজাবেথকে বলে দেয় এবং মনে হচ্ছিল তারা দুজনেই একে অপরের কাছে আসছে, কিন্তু এলিজাবেথ স্মার্টলি ভিক্টরকে না বলে দেয়, কারণ সে সব থেকে প্রথমে উইলিয়ামের এখন ফিয়ন্সে, এমনকি তার ভিক্টরের প্রতি কোন রকম ইন্টারেস্টও নেই। এলিজাবেথের চলে যাওয়ার পর ভিক্টর নিজের বাথটাবের মধ্যে সবকিছুকেই চিন্তা করছিল এবং সে মনে করতে থাকে সে কেমন ভাবে নিজের এক্সপেরিমেন্টকে পূরণ করবে। তখনই তার এলিজাবেথের একটি কথা মনে পড়ে যায় এবং সেটি ছিল নেচারের মধ্যে সবকিছুই সিমেট্রিক বরাবর চলে। এমন পরিস্থিতির মধ্যে ভিক্টরও ওই সমস্ত নিডলগুলোকে সিমেট্রিকের বরাবরই লাগাতে শুরু করে দেয় এবং তার এই ছোট এক্সপেরিমেন্টেই ভালো পারফর্ম করে। এখানে আমরা একটা মৃত ডেড বডিকে আবার জীবন্ত হতেও দেখতে পাই, অর্থাৎ ভিক্টরকে এখন এই এক্সপেরিমেন্টটিকে বড়ভাবে করতে হতো এবং যার জন্য তাকে বডিও বানাতে হতো। এরপরে ভিক্টর এই এক্সপেরিমেন্টের মধ্যে অনেক ডেড বডিকে ইউজ করতে শুরু করে দেয় এবং সে ধীরে ধীরে একটি পারফেক্ট বডিকেও বানিয়ে নেয়, যেটি আসলে খুবই বড় ছিল এবং অনেক মানুষের ডেড বডি দিয়েই তৈরি হয়েছিল। এরপরে হেনরিকো টাওয়ারের মধ্যে এসে গিয়ে সবকিছু ফটো নিতে শুরু করে দেয় এবং এখন ওই সময়টি এসে যায় যখন ভিক্টর একটি খুবই বড় ইলেকট্রিক শক দিতে চলেছিল, যাতে পুরো বডির মধ্যেই ইলেকট্রিক চ্যানেল হতে পারে। ভিক্টর এই কথাকেই বলার জন্য হেনরিকের কাছে চলে যায়, কিন্তু সেখানে বুঝতে পেরে যায় যে হেনরিকের অবস্থা এখন অতটাও ভালো নয়। আসলে হেনরিক ভিন্ন ভিন্ন ধরনের মেয়েদের সাথে শুয়ে বেড়াতো, যার জন্য তার সিফালিস হয়ে গিয়েছিল। এই জন্য হেনরিকের কাছে এখন অত বেশি সময় ছিল না। এই জন্য সে সব থেকে প্রথমে ভিক্টরের এক্সপেরিমেন্ট খুঁজে নেয়, কারণ সে চাইছিল ভিক্টর যাতে এই এক্সপেরিমেন্টের মধ্যে সফল হয়ে যেতে পারে, যাতে হেনরিকো এর সাহায্যে আরো বেশি দিন বাঁচতে পারে। এখানে হেনরিক ভিক্টরকে বলতে থাকে সে যেন তার এক্সপেরিমেন্টের মধ্যে হেনরিককে নিয়ে নেয়, কারণ তার এখন এক্সপেরিমেন্ট তো অবশ্যই সফল হতে চলেছিল। এর ফলে হেনরিক নিজের আরেকটি নতুন জীবনকেও ফেরত পেতে পারত, কিন্তু ভিক্টর হেনরিককে বলতে থাকে এটি আসলে কখনোই সম্ভব নয়, কারণ তার বডি এখন তো ভেতর থেকেই পুরোপুরি ভাবে শেষ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে হেনরিককে বাঁচানো খুবই একটি অসম্ভব কাজ। এই সমস্ত তর্কাতর্কি গুলোকে নিয়ে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে হেনরিক ভিক্টরকে বলতে থাকে সেই সিলভার কন্ডাক্টরকেই ফেলিয়ে দিবে। এমনকি এখানে হেনরিক এটিও বলে দেয় যে সে তার সাথে এলিজাবেথের বিয়েও দিয়ে দিবে যদি ভিক্টর তাকে বাঁচিয়ে নিতে পারে, কিন্তু ভিক্টর তো আসলে খুব ভালোভাবেই জানতো এটি আসলে পসিবল নয়। এই জন্যই সে সিলভার কন্ডাক্টরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, যার ফলে হেনরিক সিলভার কন্ডাক্টরকে নিয়েই নিচের মধ্যে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার জন্য হেনরিকের ওখানেই মৃত্যু হয়ে যায় এবং তাদের কন্ডাক্টর একটু পরিমাণে ব্লেন্ড হয়ে যায়, কিন্তু ভিক্টর ওই সিলভার কন্ডাক্টরকেই ভালোভাবে সেট
সেট করতে শুরু করে দেয় এবং সে সবশেষে নিজের এক্সপেরিমেন্ট কেউ করে নেয়। বিদ্যুৎ সোজাসুজি ভাবেই ভিক্টরের ওই ডেড বডির মধ্যেই এসে যায়, কিন্তু এরপর বডির মধ্যে কোন রকম রিয়েকশন হয়নি। এই জন্যই ভিক্টর মনে করতে থাকে তার এক্সপেরিমেন্ট আসলে ফেল হয়ে গিয়েছে এবং সে দুঃখী হয়ে গিয়ে ঘুমানোর জন্য চলে যায়। কিন্তু সে স্বপ্নের মধ্যে আবার একটি ডার্ক এঞ্জেলকে দেখতে পায়। এরপরে ভিক্টরের যখন ঘুম ভেঙে যায় তখন সে নিজের সামনে ওই এক্সপেরিমেন্টকেই জীবন্ত দেখতে পায়, অর্থাৎ তার তৈরি করা ডেড বডি এখন জীবন্ত হয়ে গিয়েছে। অর্থাৎ ভিক্টরের এক্সপেরিমেন্ট পুরোপুরিভাবে সফল হয়ে গিয়েছে। কিন্তু ওই এক্সপেরিমেন্টটি এক প্রকারের ক্রিয়েচার ছিল। ওই ক্রিয়েচারকে দেখার পর ভিক্টর তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু ওই ক্রিয়েচারটি খুবই বেশি দুর্বল এবং মেন্টালি খুবই স্লো ছিল। ভিক্টর সবসময় ওই ক্রিয়েচারকে কিছু বলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওই ক্রিয়েচারটি সবসময় একটি কথাকে বলতো, সেটি হলো ভিক্টর। অর্থাৎ সে ভিক্টরের নামকেই বারবার বলতো। ওই ক্রিয়েচারটি আসলে এতটাই দুর্বল ছিল যে যার ফলে প্রথমের দিকে ওই ক্রিয়েচারটি খুবই আস্তে আস্তে চলাফেরা করত, কিন্তু সময়ের সাথে সাথে তার মধ্যে খুব বেশি শক্তি আসছিল। এবং একদিন ভিক্টর ওই ক্রিয়েচারটির চুলকে কাটছিল, কিন্তু তখনই ওই ক্রিয়েচারটি নিজের হাতকে কেটে নেয়। কিন্তু এর পরের মুহূর্তের মধ্যেই তার ওই কাটা জায়গাটি আবার ভরে যায়। কয়েক সপ্তাহ পর ভিক্টর ওই ক্রিয়েচারটিকে নিয়ে খুব বেশি সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ সে ভিক্টরকে ছাড়া আর কোন রকম নামকেই বলতে পারছিল না। এবং এখনের সময় তার মাইন্ডটি এক প্রকার বাচ্চার মতোই ছিল, যেটি আসলে ভিক্টর হিসাবে একটুও ঠিক নয়। এরপর থেকে ভিক্টর ওই ক্রিয়েচারকে চেনের মধ্যে বেঁধে রাখতে শুরু করে দেয়, এমনকি সে কয়েকদিন পর থেকে তাকে মারতেও শুরু করে দেয়। কিন্তু এইসবের মধ্যে আমরা জানতে পারি যে ওই ক্রিয়েচারটি তো আসলে খুব বেশি স্মার্ট। আসলে সে তো বাচ্চার মতোই ছিল, কিন্তু তাকে প্রথম থেকেই সবকিছু শেখাতে হতো। এরপরে আমরা ওই ক্রিয়েচারটিকে ওয়াটারের ফ্লোকেও শিখতে দেখতে পাই, যেখানে সে বুঝতে পেরে যায় যে জল কেমন ভাবে উপরের দিক থেকে নিচের দিকে চলে যায়। এমন সময়ের মধ্যে এলিজাবেথ মনে করতে থাকে তার আঙ্কেল অনেকদিন ধরেই তার নামে কোন রকম চিঠিকে পাঠায়নি। এই জন্যই সে উইলিয়ামকে নিয়ে ভিক্টরের সাথে দেখা করার জন্য এসে যায়। এই জায়গার মধ্যে ভিক্টর এলিজাবেথকে দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় এবং সে তাদের দুজনকেই বলে দেয় যে হেনরিক তার এক্সপেরিমেন্টের জন্য বাইরে গিয়েছে। এই জায়গার মধ্যে ভিক্টর উইলিয়ামকে নিজের সমস্ত ধরনের এক্সপেরিমেন্টের কাগজকে দেখাতে শুরু করে। অন্যদিকে এলিজাবেথ বেসমেন্ট থেকে এক ধরনের আওয়াজ কি শুনতে পায়, যে ভিক্টর ভিক্টর বলে চেল্লাচ্ছিল। এখানেই এলিজাবেথ ওই ক্রিয়েচারের সাথে দেখা করে এবং সে ওই ক্রিয়েচারকে দেখার পর মন্ত্রমুগ্ধ হয়ে যায়। ক্রিয়েচারটিও এলিজাবেথকে দেখে পছন্দ করতে শুরু করে দেয়। এরপরে তারা দুজনেই একে অপরের মধ্যে ডুবে যেতে থাকে। এই সময়ের মধ্যে এলিজাবেথ দেখতে পায় ওই ক্রিয়েচারটির বডির মধ্যে অনেকগুলোই কেটে যাওয়ার দাগ রয়েছে, যেটিকে দেখে এলিজাবেথ বুঝতে পেরে যায় যে ভিক্টর ওই ক্রিয়েচারটির উপর অ্যাটাক করে। এরপরে এলিজাবেথ সোজাসুজি ভিক্টরের কাছে পৌঁছে যায় এই সবকে নিয়ে কথা বলার জন্য, কিন্তু এর উত্তরে ভিক্টর বলতে থাকে ওই ক্রিয়েচারটি আসলে কোন রকম মানুষ নয়, বরং ওটি হলো তার এক্সপেরিমেন্ট। এমনকি ওই ক্রিয়েচারটির মধ্যে কোন রকম বোধ বুদ্ধিও নেই। কিন্তু এলিজাবেথ ভিক্টরের কোন রকম কথাকেই শোনেনি এবং সে পুরো রাত ধরেই ওই ক্রিয়েচারটির সাথে কথা বলতে থাকে। কিন্তু এলিজাবেথ যখন ওই ক্রিয়েচারটির কাছ থেকে চলে যায় তখনই আমরা জানতে পারি যে ওই ক্রিয়েচারটি এখন ভিক্টরকে ছাড়াও এলিজাবেথের নামকে বলতে শিখে গিয়েছে। এই সময়ের মধ্যে ভিক্টর এলিজাবেথকে ওয়ার্নিং দিতে থাকে যে সে যেন ওই ক্রিয়েচারটির কাছে আর যেন না যায়, কিন্তু এলিজাবেথ তো ভিক্টরের কোন রকম কথাকেই শোনেনি। এমনকি সেখানে ভিক্টরের ভালোবাসাকেও রিজেক্ট করে দেয়। এই জন্যই ভিক্টর অনেকটাই বেশি প্রমাণে রেগে যায়, এমনকি সে পাগল হয়ে যায়। এই জন্যই সে ক্রিয়েচারের কাছে গিয়ে তাকে একটি রড দিয়ে মারতেও শুরু করে দেয়। কিন্তু একটা সময়ের মধ্যে ক্রিয়েচারটি ভিক্টরের কাছ থেকেই ওই বড় রডকে ছিনিয়ে নেয়। এরপরে সে ওই রডটিকে বাঁকিয়েও দেয়। এখান থেকেই বোঝা যায় যে ওই ক্রিয়েচারটির ভিতরে খুবই বেশি পরিমাণে ইমোশন রয়েছে। এর পরের দিন ভিক্টর উইলিয়ামকে গোপনভাবে হেনরিকের ডেড বডিকে দেখিয়ে দেয় এবং সে বলতে থাকে হেনরিক আসলে নিজের ভুলবশত ভাবেই এখানে মারা গিয়েছে এবং এই কথাকেই যদি এলিজাবেথ জানতে পেরে যায় তাহলে খুবই বড় একটি কাণ্ড হয়ে যাবে। এই জন্য তুমি এলিজাবেথকে নিয়ে এই জায়গা থেকে চলে যাও। এরপরে উইলিয়াম একটি বাহানাকে বানিয়ে নিয়ে এলিজাবেথকে বানিয়ে তাকে এই জায়গা থেকে নিয়ে চলে যায়। এরপরে ভিক্টর রেগে গিয়ে ওই ক্রিয়েচারটির কাছে পৌঁছে যায়। এরপরেই সে পুরো টাওয়ারের মধ্যে পিওলকেও ঢালতে শুরু করে দেয়। এখানে ভিক্টর ক্রিয়েচারকে বলতে থাকে তুমি আমাকে ছাড়া আরেকটি কোন রকম নামকে নাও, তবেই তুমি এই জায়গা থেকে বাঁচতে পারবে। এরপরে ক্রিয়েচার ফাইনালি এলিজাবেথের নামকে এখানে নিয়ে নেয়। কিন্তু এই কথাকেই শোনার পর ভিক্টর আরো বেশি রেগে যায় এবং সে পুরো টাওয়ারের মধ্যেই আগুন লাগিয়ে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে এলিজাবেথ বুঝতে পেরে গিয়েছিল ভিক্টর আসলে ওই ক্রিয়েচারকে মেরে দিবে। এই জন্য সে নিজের গাড়িকে ঘুরিয়ে নিয়ে আবার ওই টাওয়ারের দিকে যেতে শুরু করে দেয়। যখন ওই পুরো
টাওয়ারের মধ্যে আগুন লেগে যায় তখন ভিক্টর মনে করতে শুরু করে দেয় যে তারা আসলে কোনোভাবে নিজের ওই ক্রিয়েচারকে বাঁচিয়ে নেওয়া উচিত। এমন পরিস্থিতির মধ্যে সে আবার ওই টাওয়ারের মধ্যেই দৌড়াতে শুরু করে, কিন্তু একটি ব্লাস্টের জন্য সে অনেকটাই দূরে গিয়ে পড়ে যায় এবং এই বিস্ফোরণের জন্য তার একটি পা পুরোপুরিভাবেই শেষ হয়ে যায়। এটাই ছিল ভিক্টরের কাহিনী, যেটিকে শোনার পর ক্যাপ্টেন খুব বেশি অবাক হয়ে যায়। এরপরে ক্যাপ্টেনের কেবিনের বাইরে আওয়াজ আসতে শুরু হয়ে যায় এবং ক্যাপ্টেন যখন নিজের কেবিনকে খুলে নেয় তখন সে দেখতে পায় ওখানে ওই ক্রিয়েচারটি এসে গিয়েছে। অর্থাৎ ওই ক্রিয়েচারটি বরফের মধ্যে পড়ে যাওয়ার পরেও আবার সফলভাবে বাইরে আসতে পেরে গিয়েছিল এবং সে ক্যাপ্টেনের সমস্ত লোকদেরকেই হারিয়ে এই জায়গার মধ্যে আসতেও সফল হয়ে গিয়েছিল। এরপরে ওই ক্রিয়েচারটি ক্যাপ্টেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ভিক্টর তাকে থামাতে শুরু করে। এরপরে ক্যাপ্টেন ওই ক্রিয়েচারটিকে বলতে থাকে, তুমি আসলে হলে এক প্রকারের বিষ এবং তোমাকে যে বানিয়েছে অর্থাৎ ভিক্টর যেই সমস্ত কথাগুলো আমাকে বলেছে সেগুলো আসলেই সত্য এবং তুমি হলে আসলে এক প্রকারের মনস্টার। এই কথাকে শোনার পর ক্রিয়েচার কিছু সময়ের জন্য থেমে যায় এবং সে বলতে থাকে, তুমি এতক্ষণ পর্যন্ত ভিক্টরের কথাগুলোকে শুনেছ, এবার তুমি আমার কথাগুলোকে শোনো। এখান থেকে শুরু হয়ে যায় পার্ট 2 অর্থাৎ দ্য ক্রিয়েচার টেলস। টাওয়ারের মধ্যে আগুন লেগে যাওয়ার জন্য ক্রিয়েচার পুরোপুরি ভাবে ফেঁসে গিয়েছিল এবং সে নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করে ওই চেনকে খুলে নেয়। এরপর ওই ক্রিয়েচারটি সোজা টাওয়ার থেকে লাফ দিয়ে সোজা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। এর পরের মুহূর্তের মধ্যে ক্রিয়েচারের চোখ খুলে যায়, অর্থাৎ সে সমুদ্রের মধ্যে পড়ার পরেও সে মারা যায়নি এবং সে হাঁটতে হাঁটতে একটি জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে সে অনেকগুলোই মানুষের কঙ্কালকেও দেখতে পায় এবং সে এখান থেকেই মানুষের পোশাককেও পরে নেয়। এরপরে এই ক্রিয়েচারটি গাছের মধ্যে থাকা ফলকেও খেতে শুরু করে দেয়, এমনকি সে জঙ্গলের মধ্যে থাকা জীবজন্তুর সাথে দেখা করে তাদেরকেও ভিন্ন ভিন্ন ধরনের ফল খাওয়াতে শুরু করে। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে কয়েকটি শিকারী এসে গিয়ে ওই হরিণকে মারার সাথে সাথে ওই ক্রিয়েচারকে মারতে শুরু করে দেয়, কারণ ওই ক্রিয়েচারটিকে দেখে মনস্টারের মতো মনে হচ্ছিল। এরপর ওই ক্রিয়েচারটি ইনজার্ড হয়ে গিয়ে পাশের মধ্যে থেকে একটি ঘরের মধ্যে গিয়েই লুকিয়ে যায়। এরপরে তার ইনজারি গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং বাইরে ঠান্ডার জন্য ক্রিয়েচারটি এই জায়গার মধ্যে বসতি বানিয়ে নেয়। কিছু সময় পর ওই জায়গার মধ্যে ঘরের ওনারও এসে যায়। আসলে এরাই ছিল ওই শিকারী লোকগুলো। এই জন্য ক্রিয়েচারটি ওই পাশের ঘরের মধ্যেই লুকিয়ে থাকার ডিসিশনকে নিয়ে নেয়। এই জায়গার মধ্যে ওই ক্রিয়েচারটি লক্ষ্য করে যে ওই ফ্যামিলির মধ্যে 2 থেকে 3টি শিকারী থাকার সাথে সাথে একটি বাচ্চা ছিল, একটি মহিলা ছিল এবং একটি অন্ধ বুড়ো মানুষও ছিল এবং ওই বুড়ো অন্ধ মানুষটি ওই বাচ্চাটিকে সমস্ত ধরনের আলফাবেট শেখাচ্ছিল। ক্রিয়েচারটি ওই বুড়ো মানুষটিকে দেখে সমস্ত ধরনের আলফাবেটকে বুঝতে শিখে এবং বলতেও শিখে যায়। ক্রিয়েচারটি ওই পরিবারকে খুবই পছন্দ করতে শুরু করে দেয়, এই জন্য সে ওই পরিবারের অংশ হতে চেয়েছিল। এই জন্য সে ওই পরিবারকে ভিন্ন ভিন্ন ভাবে সাহায্য করতে শুরু করে দেয়, যেমন সে রাতের বেলায় গাছকে কেটে জ্বালানি বানাতে শুরু করে। কিন্তু ওই পরিবারটি মনে করতে শুরু করে এই সমস্ত কাজগুলো স্পিরিট অফ দ্য ফরেস্ট করছে, এই জন্য তারা স্পিরিটের জন্য জামা কাপড়কেও রাখতো। ক্রিয়েচার এই সমস্ত কাপড়গুলোকে পরতো এবং সে লুকিয়ে লুকিয়ে ভালোভাবে নিজের জীবনযাপনকে কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন একটি নেগড়ে ওই ঘরটির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু শিকারীরা কোনোভাবে ওই নেগড়েকে মেরে দেয়। ওই দিনই ক্রিয়েচার বুঝতে পেরে যায় যে প্রকৃতির মধ্যে এক প্রকারের সাইকেল রয়েছে এবং এই চক্রটি হলো এই যে নেগড়েরা আসলে গরু বাছুরকে খেয়ে থাকে, কিন্তু মানুষের জন্য ওই নেগড়েই খুবই খারাপ, এই জন্য মানুষেরা ওই নেগড়েদেরকে মেরে দেয়। অর্থাৎ যেই ক্রিয়েচারের যেমন ইমেজ হয়ে থাকে ওই ইমেজটি তেমনই হয়ে থাকে এবং প্রকৃতি ওই হিসাবেই ট্রিট করে থাকে এবং প্রকৃতির এই রুলসকে আর কখনোই পরিবর্তন করা যাবে না। এই ঘটনার কিছু সময় পরেই ওই ফ্যামিলির লোকেরা একটি নেগড়ের শিকারকে করার জন্য জঙ্গলের মধ্যে যেতে চেয়েছিল কয়েকদিনের জন্য। এমন পরিস্থিতির মধ্যে ওই পরিবারটি ওই বুড়ো অন্ধ মানুষটিকে ওখানেই ছেড়ে দেয়, কারণ একটি অন্ধ মানুষকে পাহাড়ের মধ্যে কখনোই নিয়ে যাওয়া যাবে না। এর ফলে ওই ক্রিয়েচারটি ওই বুড়ো মানুষটির কাছে এসে যায়। যেহেতু ওই বুড়ো মানুষটি কোনো কিছুকে দেখতে পেত না, এই জন্যই ওই ক্রিয়েচারটির সাথে তার বন্ধুত্ব খুবই ভালো হয়ে যায়। এমনকি বুড়ো ওই জায়গার মধ্যে ক্রিয়েচারকে বলতে থাকে সে খুব ভালোভাবেই জানে সে আসলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে ছিল বলে। ধীরে ধীরে তাদের বন্ডিং খুবই কাছের দিকে আসতে শুরু হয়ে যায়। এরপরে ক্রিয়েচার ধীরে ধীরে ভালোভাবে পড়তেও শিখে যায়, এমনকি সে ওই বুড়ো মানুষটির সাথে ভালোভাবে নিজের সময়কেও কাটাতে থাকে। ওই বুড়ো মানুষটি সবসময় ক্রিয়েচারের মাথার মধ্যে হাত দিত, যেটিকে দেখার পর ক্রিয়েচার খুবই ভালো ফিল করত। কথার মধ্যে সবসময় ক্রিয়েচারের পাস্টের সম্বন্ধে জিজ্ঞাসা করত ওই বুড়ো মানুষটি, কিন্তু ওই ক্রিয়েচারটি বলতো সে আসলে জানেই না সে আসলে কে, কিন্তু তার মাইন্ডের মধ্যে একটি নাম রয়েছে,
সেটি হলো ভিক্টর। এরপরে ওই ক্রিয়েচারটি পুরো মানুষটির কথাকে শোনার পর ওই পুড়ে যাওয়া টাওয়ারের কাছে পৌঁছে যায় নিজের আসল জীবনকালকে জানার জন্য। এখানে সে ভিক্টরের অনেক ধরনের স্টাডির বুককেও দেখতে পায়, যেখানে ক্রিয়েচারের ভিন্ন ভিন্ন ধরনের বডি এবং স্ট্রাকচার ছিল। যেহেতু ক্রিয়েচার এখন বুঝতে শিখে গিয়েছিল, এই জন্য সে সমস্ত বুকগুলোকেই পড়ে নেয় এবং সে বুঝতে পেরে যায় তাকে ভিন্ন ভিন্ন ধরনের মানুষের বডি পার্ট থেকে বানানো হয়েছে। অর্থাৎ সে নিজেই জানে না তার আসল হিউম্যান ফর্ম কি, এমনকি সে এটিও জানে না যে সে আসলে হিউম্যান নাকি হিউম্যান নয়। এখানে ভিক্টরের কাছে উইলিয়ামের একটি চিঠিও এসে যায়, যেটিকে এখন ক্রিয়েচার পেয়ে যায়। অর্থাৎ ক্রিয়েচার এখন জানতে পেরে গিয়েছিল ভিক্টর এখন কোন জায়গার মধ্যে থাকবে। এরপরে যখন ক্রিয়েচারটি ওই বুড়ো মানুষটির ঘরের মধ্যে পৌঁছে যায়, তখন সে খুবই বড় একটি নেকড়েকে দেখতে পায়। ক্রিয়েচার তাড়াতাড়ি ওই নেকড়ের সাথে লড়াই করে ওই নেকড়েকে মেরে দেয়, কিন্তু ওই নেকড়েটি এতক্ষণের মধ্যে ওই বুড়ো মানুষটিকে মেরে দিয়েছিল। ক্রিয়েচারটি যখন ওই বুড়ো মানুষটিকে সামলানোর চেষ্টা করছিল, তখনই ওই ঘরের সমস্ত মেম্বারগুলোই এসে যায়, যারা সবাই মিলে ক্রিয়েচারের উপরে গুলি ছুটতে শুরু করে দেয়। এতগুলো গুলির আঘাতের জন্য ক্রিয়েচারও রেগে গিয়ে একজনকে ওখানের মধ্যেই মেরে দেয়। ক্রিয়েচারটি এই জায়গা থেকে চলেই যেতে যাচ্ছিল, কিন্তু হান্টারগুলো তার উপর বারবার গুলি চালাতে শুরু করে। এই জন্য ক্রিয়েচারটি ওই জায়গার মধ্যেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ সময় পর তার সমস্ত ধরনের ইনজারিগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু হয়ে যায়। এরপরে সে ভিক্টরকে খুঁজতে খুঁজতে ওই চিঠির অ্যাড্রেসের কাছে পৌঁছে যায়। লেটারে আসলে যে অ্যাড্রেসটি ছিল সেটি তো আসলে ছিল উইলিয়ামের, এবং আজকেই তার বিয়ে হতে চলেছিল এলিজাবেথের সাথে। এখানে আমরা জানতে পারি যে ভিক্টর এখনো বেঁচে রয়েছে, এমনকি সে নিজের জন্য একটি নকল পাকেও বাঁধিয়ে নিয়েছে। এরপরে সে এলিজাবেথের কাছে পৌঁছে যায় তাকে কংগ্রাচুলেট করার জন্য, কিন্তু তখনই এলিজাবেথ ভিক্টরকে থাপ্পড় মেরে দেয় এবং সে বলতে থাকে, তুমি একটা মানুষ নও, এই জন্যই তুমি ওই ক্রিয়েচারকে মেরে দিয়েছো। এরপরে ভিক্টর নিজের রুমের মধ্যে এসে যায়, যেখানে সে ক্রিয়েচারকে দেখতে পায়। ক্রিয়েচারকে দেখার পর ভিক্টর তো অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু সে এটিকে বুঝতে পেরে গিয়েছিল ক্রিয়েচারটি এখন পুরোপুরি ভাবে স্মার্ট হয়ে গিয়েছে। এখানে ক্রিয়েচারটি ভিক্টরকে বলতে থাকে, যা হয়ে গিয়েছে তা সবকিছুকেই তুমি ভুলে যাও, এই জন্যই তুমি আমার জন্য আমার মতো একটি মহিলাকে বানাও যার সাথে আমি থাকতে পারি। কিন্তু ভিক্টর তার কোন রকম কথাকেই শোনেনি এবং সে বলতে থাকে, তুমি আসলে হলে এক প্রকারের মনস্টার, এবং আমি কখনোই আর দ্বিতীয় মনস্টার বানাবো না, কারণ এরপরে তোমরা বাচ্চা বানিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। ভিক্টর ক্রিয়েচারকে নিজের ফেল এক্সপেরিমেন্ট বলে। এর ফলে ক্রিয়েচার ভিক্টরকে মারতে শুরু করে দেয়। উপরে আওয়াজকে শোনার পর এলিজাবেথ ভিক্টরের রুমের মধ্যে এসে যায় এবং সে ক্রিয়েচারকে জীবন্ত দেখে খুবই বেশি খুশি হয়ে যায়। ক্রিয়েচার এবং এলিজাবেথ দুজনেই একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তখনই ভিক্টর ক্রিয়েচারের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু এই গুলিটি সোজাসুজি এলিজাবেথের উপর লেগে যায়। এই মুহূর্তের মধ্যে সবাই রুমের মধ্যে এসে যায় এবং উইলিয়াম খুব তাড়াতাড়ি ক্রিয়েচারের উপর অ্যাটাক করার জন্য এসে যায়, কিন্তু ক্রিয়েচারটি উইলিয়ামের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে উইলিয়ামের মাথা অনেকটাই ইনজার্ড হয়ে যায়। এখানে ভিক্টর সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে ওই ক্রিয়েচারটি আসলে এলিজাবেথকে মেরে দিয়েছে। সবাই ক্রিয়েচারের উপর অ্যাটাক করার কথা চিন্তা করতে শুরু করে, কিন্তু ক্রিয়েচারের লম্বত্বকে দেখে সবাই অনেকটাই ভয় পেয়ে যায়। এই সময়ে ক্রিয়েচার এলিজাবেথকে নিজের কোলের মধ্যে তুলে নিয়ে এখান থেকে চলে যায় একটি গুহার মধ্যে। নিজের শেষ শ্বাসকেও নেওয়ার সময় এলিজাবেথ অনেকটাই খুশি ছিল, কারণ সে ক্রিয়েচারের সাথে ছিল। অর্থাৎ সে ক্রিয়েচারকে পছন্দ করত, এমনকি ক্রিয়েচারও তাকে পছন্দ করত। এখানেই এলিজাবেথের মৃত্যু হয়ে যায়। উইলিয়ামের অবস্থাও অনেকটাই খারাপ হয়ে যায় এবং উইলিয়াম সবকিছুর জন্য ভিক্টরকে ব্লেম করতে শুরু করে। উইলিয়াম বলতে থাকে ভিক্টর ছোটবেলা থেকেই এমন ছিল। সে বলে ভিক্টর সবসময় নিজের কথাগুলোকে ঠিক বলে মনে করত, এই জন্যই সে ছোটবেলা থেকেই তাকে দেখে ভয় পায়। এমনকি সে এটিও বলে যে মনস্টার আসলে ওই ক্রিয়েচারটি নয়, বরং মনস্টার হলো ভিক্টর। এই কথাকেই বলার পর উইলিয়ামের ওখানে মৃত্যু হয়ে যায়। অন্যদিকে ভিক্টর রেগে গিয়ে ক্রিয়েচারের পেছনে চলে যায় তাকে মারার জন্য। ভিক্টর এখানে বন্দুক নিয়ে ক্রিয়েচারকে মারার জন্য তো এসে যায়, কিন্তু ভিক্টরের উপর ভারী পড়তে থাকে ওই ক্রিয়েচারটি। কিন্তু ক্রিয়েচারটি ভিক্টরকে পুরোপুরি ভাবেই মারেনি, সে শুধুমাত্র ভিক্টরকে ইনজেক্ট করতে শুরু করে এবং সে বলতে থাকে সে ধীরে ধীরে ভিক্টরকে যন্ত্রণা দেবে, যাতে সে ফিল করতে পারে যন্ত্রণা আসলে কেমন হয়ে থাকে। অন্যদিকে ভিক্টর শপথ নিয়ে নেয় যে সে অবশ্যই ক্রিয়েচারটিকে মারবে। তখন থেকে ক্রিয়েচার এবং ভিক্টরের মধ্যে ইঁদুর বিড়ালের খেলা শুরু হয়ে যায়।
যায়, যেখানে ভিক্টর ক্রিয়েচারকে মারার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ক্রিয়েচাররা তো কোনোভাবে মারাই যাচ্ছিল না, কিন্তু সে শুধুমাত্র ভিক্টরকে ইনজেক্ট করেই যাচ্ছিল। তারা এমনই লড়াই করতে করতে নর্থ পোলের দিকে এসে যায়। এখানেই আমরা দেখতে পাই ভিক্টর গান এবং ডাইনামাইট নিয়ে ক্রিয়েচারকে মারার জন্য এসে গিয়েছিল, কিন্তু তার সমস্ত প্ল্যান গুলোই ফেল হয়ে যাচ্ছিল, কারণ ক্রিয়েচারের উপর কোন রকম গুলিরই প্রভাব পড়ছিল না। এমন পরিস্থিতির মধ্যে ক্রিয়েচারটি ভিক্টরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। এমনই পরিস্থিতির মধ্যে একদিন ক্রিয়েচার নিজের হাতের মধ্যে ডাইনামাইট তুলে নেয় এবং সে ভিক্টরকে বলতে থাকে, এই ডাইনামাইটটি যদি আমাকে মেরে দেয় তাহলে তো তুমি বেঁচে গেলে, নাহলে আমি অবশ্যই আসবো আবার তোমাকে মারার জন্য। কিন্তু এই ডাইনামাইট ব্লাস্টের পরেও ক্রিয়েচার বেঁচে ছিল এবং এই ব্লাস্টের জন্য ক্যাপ্টেন এবং তার সমস্ত মেম্বার গুলো এই বিস্ফোরণের কাছে এসে গিয়েছিল এবং ওখানের মধ্যে পড়ে থাকা রক্তগুলো ভিক্টরের নয়, বরং ওটি ছিল ক্রিয়েচারের। এটিই ছিল ক্রিয়েচারের কথা, যেটিকে শোনার পর ক্যাপ্টেন খুবই অবাক হয়ে যায়। এরপরে এখানে মুভির শেষ পার্টটি এসে যায়, যেখানে ভিক্টর ক্ষমা চাইতে থাকে ক্রিয়েচারের কাছে। এর উত্তরে ক্রিয়েচারও ভিক্টরকে ক্ষমা করে দেয়। ভিক্টর ক্রিয়েচারের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, যেটিকে ক্রিয়েচার খুব বেশি পছন্দ করে এবং ভিক্টর ক্রিয়েচারকে নিজের ছেলে বলে দাবি করে এবং সে একসেপ্ট করে নেয় যে সে আসলে তারই ক্রিয়েশন বলে। এই কথাটি বলতে বলতে ভিক্টর এবং ক্রিয়েচার দুজনেই দুঃখী হয়ে যায়। ভিক্টর ক্রিয়েচারকে শেষবারের জন্য তার নামকে বলার জন্য বলে এবং ক্রিয়েচারটি এমনটাই করে এবং সে বলে ভিক্টর। এই সময়ের মধ্যে ভিক্টরের অবস্থা এতটাই খারাপ ছিল যে যার ফলে তার নিঃশ্বাস এই জায়গার মধ্যেই থেমে যায়। এখানে ক্রিয়েচার ভিক্টরকে নিজের ক্রিয়েটার বলে এবং সে দুঃখী হয়ে গিয়ে ওখান থেকে চলে যায়। এখানে ক্যাপ্টেন নিজেদের লোকদেরকে অর্ডার দিয়ে দেয় যে তারা যেন ক্রিয়েচারের উপর কোন রকম গুলিকে না চালায়। এরপরে ক্রিয়েচার নিজেই ওই শিপ থেকে চলে যায় এবং সে শিপকে ধাক্কা লাগিয়ে শিপকে বরফ থেকে জলের মধ্যে নামিয়ে দেয়। এই সময়ের মধ্যে ক্যাপ্টেনও নিজের মেম্বারদেরকে বলতে থাকে, আমরা আর আগে যাব না, আমরা সবাই এখন নিজেদের ঘরের মধ্যে যেতে চলেছি। ক্যাপ্টেন মনে করতে থাকে তার মধ্যে যে ইগোটি ছিল সেটি অনেকটা ভিক্টরের মতোই, আমাদেরকে আগে যেতেই হবে যে কোনো পরিস্থিতির মধ্যে। কিন্তু সে ভিক্টরের অবস্থাকে দেখে বুঝতে পেরে গিয়েছিল এমন ইগো থাকা উচিত নয়। অন্যদিকে ক্রিয়েচারও নিজের পথের দিকে বেরিয়ে পড়ে এবং সে সূর্যের রশ্মিকে নিজের মধ্যে অনুভব করতে শুরু করে এবং এই জায়গার মধ্যে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।